নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। আগামী 23শে এপ্রিল বিধানসভা নির্বাচন। আজ নির্বাচনের আগের শেষ রবিবার। সারাদিন ধরে সমস্ত রাজনৈতিক দলগুলো জোরদার প্রচার চালালো। চলল প্রার্থীদের জনসংযোগ কর্মসূচিও। 11 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনে অভিযুক্ত পক্সো কোর্টে ফাঁসির সাজা পেলেও হাইকোর্টের রায়ে বেকসুর খালাসের নির্দেশ পেল। হাইকোর্ট ফাঁসির সাজা কনফার্মেশনের ক্ষেত্রে পুলিশের কাছ থেকে যথাযথ চার্জশিট ও প্রমাণ পায়নি। শনিবার রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ঘটনায় গরমের হাত থেকে কিছুটা রেহাই পাওয়া গেল। শনিবার রাতে আচমকা বজ্রবিদ্যুৎ ও বৃষ্টিপাতের ফলে দিনের পরিবেশ ছিল অন্যরকম। বজ্রবিদ্যুৎ সহ ভারী ঝড় বৃষ্টি শুরু হয়েছিল জলপাইগুড়িতে। যদিও আবহাওয়া দপ্তর সূত্রে খবর ছিল এই দিন রাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হবে জলপাইগুড়ি জেলা জুড়ে। রাতের বৃষ্টিপাতের ফলে গরমের হাত থেকে অনেকটাই রেহাই পাওয়া গিয়েছিল। গরুবাথানের পরে জলপাইগুড়িতে জনসভা করলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মা জি স্বাগতম। হিমন্ত বিশ্ব শর্মা জি স্বাগতম। হিমন্ত বিশ্ব শর্মা জি স্বাগতম। সম্মানীয় মঞ্চে আসন গ্রহণ করবার করছি মন্ডল বোর্ডের সভাপতি সম্মানীয় শিবু সরকার মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। মন্ডল বোর্ডের সভাপতি সম্মানীয় জলপাইগুড়ি বিধানসভার প্রার্থী অনন্তদেব অধিকারীর সমর্থনে মণ্ডলঘাট এলাকায় জনসভা করলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। সভা থেকে তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে রাজ্যের কর্মসংস্থান পরিস্থিতি, চাকরি ও রেশন সংক্রান্ত দুর্নীতি নিয়ে কড়া সমালোচনা করেন। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য পর্যাপ্ত অনুদান না দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, রাজ্য সরকার দীর্ঘদিন ধরে গোর্খা সম্প্রদায়কে বঞ্চিত করে আসছে। পাশাপাশি তার দাবি, অসমে বিজেপি শতাধিক আসন পাবে এবং পশ্চিমবঙ্গেও দল বড় জয় নিশ্চিত করবে। বিজেপি ক্ষমতায় এলে চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়িয়ে অন্তত 450 টাকা করা হবে এবং নিয়ম অনুযায়ী জমির পাট্টা দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। আজকের এই সভাতে অসংখ্য বিজেপি কর্মী সমর্থকদের দেখা যায়। জনসমাগম ছিল চোখে পড়ার মতো। सबको मैं प्रणाम करता हूँ। ये भाई ठीक है ना? ठीक है। मैं 2 साल बाद आप लोगों को बताऊंगा। अभी असम में इलेक्शन हो गया, ठीक है, और बंगाल में, पश्चिम बांग्ला में इलेक्शन होने का बाकी है। तो कल मुझे एक जर्नलिस्ट ने पूछा कि असम में कितना सीट मिलेगा। मैं बोला 100 सीट मिलेगा, ठीक है, और पश्चिम बांग्ला में कितना सीट मिलेगा, 200 सीट मिलेगा। तो असम में सेंचुरी होबे, पश्चिम बांग्लाয় डबल सेंचुरी होबे, डबल सेंचुरी होबे। भाई और बहनों, ये टीएमसी का मतलब क्या है? टी का मतलब टेरर, एम का मतलब माफिया, सी का मतलब करप्शन और क्रिमिनल। यही टीएमसी का मतलब है, यही टीएमसी का मतलब है। ममता दीदी की बोल से कि बीजेपी आने का बाद बंगाल में मांस मांस बंद हो जाएगा, बोला है ना? बोला है कि नहीं बोला है? तब आप लोग एक बताइए, आप लोगों का कौन असम में गया है? कभी कभी हाथ उठाइए, कौन कौन असम गया है? बाप रे, इतना लोग किए हैं। असम में मांस मांस खोला है कि नहीं खोला है? मिलता है कि नहीं मिलते हैं?
तो ममता जी क्यों झूठ बोल रहे हैं बीजेपी आने से मांस मांस बंद हो जाएगा? तो मैं ममता दीदी को बोलता हूँ कि आप आ जाइए, एक टेबल में आप बैठो, एक टेबल में मैं बैठूंगा और आपसे मैं 2 केजी ज्यादा मांस खा जाऊंगा, पक्का। आपसे मैं ज्यादा 2 केजी मांस खाऊंगा। मैं तो आप लोगों को बोल सकता हूँ कि ममता दीदी जो झूठ बोलते हैं ना, ये झूठ का दुकान 29 तारीख बंद हो जाएगा। 29 तारीख परमानेंटली बंद हो जाएगा। बंद होना चाहिए कि नहीं होना चाहिए? सही है कि नहीं होना चाहिए? मैं 7 दिन से ममता दीदी को देख रहा हूँ, ऐसे माइक लेता है, उधर जाते हैं इंशाल्लाह, फिर उधर जाता है खुदा हाफिज, ठीक है ना? एक जगह बोलते हैं इंशाल्लाह, एक जगह बोलता है खुदा हाफिज। कभी कभी मैं बोलता हूँ कि गलती से भी श्री राम का नाम निकल जाए तो अच्छा होते थे, लेकिन उनका मुंह से श्री राम का नाम नहीं निकालते हैं। क्या निकलते हैं? इंशाल्लाह, खुदा हाफिज, खुदा हाफिज, इंशाल्लाह। मैं बोलता हूँ भाई इंशाल्लाह बोलते रहो, कभी कभी राम जी का नाम भी लेने का कष्ट करो। सनातन हिंदू का भी वोट है, सनातन हिंदू भी वोट देने जानते हैं, ये बात आपका दिमाग में होना चाहिए। मैं अभी न्यूज पढ़ रहा था कि पश्चिम बांग्ला में कोई एक हुमायूं कबीर है क्या? ऐसा है क्या? नाम है क्या ऐसा? वो बोलते हैं कि पश्चिम बांग्ला में हम बाबरी मस्जिद बनाऊंगा। अरे तुम्हारे बाप का खेती है क्या? तुम्हारा बाप का खेती है क्या? तुम बाबरी मस्जिद बनाएगा? मंदिर बने, मस्जिद बने, ये बाबरी कहां से आ गया? अगर ऐसा हुमायूं कबीर को मैं असम में मिल जाऊं ना, 2 घंटा में ट्रीटमेंट कर दूंगा, 2 घंटा में। उसका बाद बाबर का नाम भी भूल जाएगा जिंदगी में, और बाबर का नाम नहीं लेगा, बाबर का नाम ही भूल जाएगा। कहां से आ जाते हैं कि बाबर का मंदिर मस्जिद बनाऊंगा, काल बोलेगा हुमायूं का मस्जिद बनाऊंगा, काल बोलेगा शाहजहां का मस्जिद बनाऊंगा। अरे सब लोग पागल हो गया है क्या? तो ये काम नहीं होगा। आप ऐसे नहीं कर सकते हो। हमारा बंगाल का जनता तुम्हें शास्ति देगा, तुम्हें पनिशमेंट देगा। तुम पागल हुए हैं, लेकिन पागल कुत्ते को दरब देने के लिए, इंजेक्शन देने के लिए बंगाल का जनता अभी भी जिंदा है। बंगाल का जनता जिंदा है। मैंने जो बोला मेरा भाषण में ही है, सुन लीजिएगा ना। दादा आईपीएफ का हाल क्या है? बंगाल में बीजेपी 200 सीट लेकर सरकार बनाएगा, 200 सीट से ऊपर जीतेगा, ठीक है? आईपीएफ फालतू है। সুস্থ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ভোটারদের আশ্বস্ত করে মাইকিং করল কেন্দ্রীয় বাহিনী জলপাইগুড়ি শহরের মোড়ে মোড়ে। জনসাধারণের জন্য জানানো হচ্ছে যে আপনাদের আগামী বিধানসভা ইলেকশনে আপনাদের ভোট কেন্দ্রে যান এবং আপনাদের মূল্যবান ভোট প্রদান করুন। আপনাদের কাউকে ভয় পাবার কিছু নেই। আপনাদের কোনো অসুবিধা হলে আপনাদের নিকটবর্তী পুলিশ স্টেশন সিএপিএফ কে জানান। আমরা আপনাদের সব সময় পাশে আছি। ধন্যবাদ। জয় হিন্দ। আমরা আপনাদের পাশে আছি, নিশ্চিন্তে ভোট দিন, এভাবেই ভোটারদের আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় বাহিনী। যে কোনো অসুবিধে হলে নিকটবর্তী থানায় জানান। এভাবেই মাইকিং করে ব্যানার ফেস্টুন হাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা জলপাইগুড়ি রাস্তায়। আর ভোটের মাত্র কয়েকদিন বাকি, এরই মাঝে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এ দৃশ্য লক্ষ্য করা গেল
জেলার বিভিন্ন প্রান্তেও। এটা ফলে পরিচয় দেবে। আগেও এসছে, ভোট হয়েছে, কিন্তু ভোটের দিনের পরিবেশ পরিস্থিতিটা কেমন থাকে তার উপরে অনেক সময় দেখা যায় যে ওনাদেরকে বসিয়ে রাখা হয়। জলপাইগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগের পর বিভিন্ন মন্দিরে পুজো দিলেন বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় মহাশয় এবং মণ্ডল নেতৃত্ব ও বিভিন্ন ওয়ার্ডের কার্যকর্তা ও কর্মীরা। এদিন জলপাইগুড়ি পৌরসভার 4, 5, 6, 7 সহ বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগ যাত্রা করেন প্রার্থী অনন্তদেব অধিকারী। মানুষের সঙ্গে কথা বলেন, মানুষের সুবিধে অসুবিধের কথাও শোনেন প্রার্থী। ভোটের আগের শেষ রবিবারে জলপাইগুড়ি বিধানসভার বিভিন্ন অঞ্চলে প্রচারের ঝড় তুললেন বাম প্রার্থী দেবরাজ বর্মন। বয়েলখানা বাজার 2 নম্বর ওয়ার্ডের তিস্তাপাড়ের রবীন্দ্রনগর কলোনি এলাকা, সেনপাড়া, দিনবাজার, কামারপাড়া বিভিন্ন দোকান ও এলাকার বাড়িগুলোতে গিয়ে 23শে এপ্রিল সকাল থেকে সন্ধে পর্যন্ত কাস্তে হাতুড়ি তারকা প্রতীকে ভোট দেওয়ার আবেদন রাখলেন বাম প্রার্থী দেবরাজ বর্মন সহ সিপিআইএম কর্মী ও নেতৃবৃন্দ। বিকেলে জলপাইগুড়ি বিডি অফিস সংলগ্ন 2 নম্বর ওয়ার্ডের টোপামারিতে প্রচার সেরে সন্ধ্যায় বিধানসভার দক্ষিণ অংশে গ্রামীণ এলাকায় কাদোবাড়ি বাজার, বোধনী সহ বিভিন্ন এলাকায় প্রচার করেন জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের বামপন্থী দলসমূহের ও আইএসএফ সমর্থিত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন। দেবরাজ জানান, শহর গ্রামের বিভিন্ন হাট বাজার, গ্রামীণ এলাকা, শহরাঞ্চলের বিভিন্ন অলিগলিতে ঘুরে গত প্রায় 1.5 মাসের প্রচারে মানুষ বামপন্থীদের পক্ষে বামফ্রন্ট সরকারের সময়কালে মানুষের সুখের স্বাচ্ছন্দ্যে শান্তি যে ছিল একথা বলার পাশাপাশি রাজ্য ও কেন্দ্রের শাসক দল তৃণমূল বিজেপির মানুষ মারা নীতি, কৃষক, শ্রমজীবী, নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে বিভিন্ন মধ্যবিত্ত কর্মচারী, কাজ না পাওয়া বেকার যুবকের সকলের বক্তব্যই এই 2 সরকারি দল কাজের কাজ না করে গত কয়েক বছর ধরে মানুষকে হয়রান করে এসেছে বিভিন্ন লাইনে দাঁড় করিয়ে। স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার, এই অধিকার সরকার তাকে দয়া করে দেয়নি, এটা সংবিধান স্বীকৃত। সেই সাংবিধানিক অধিকার আমার আপনার শহরের বাচ্চাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে এই দুটো সরকার, এই যে তৃণমূলের সরকার আর বিজেপির সরকার। আমরা বলছি সাধারণ মানুষকে বাধ্য হয়ে আজকে সরকারি শিক্ষা পরিকাঠামো ভেঙে পড়েছে, স্কুলগুলোতে মাস্টারমশাই নেই, স্কুলগুলো শিক্ষকের অভাবে ঢুকছে। জেলা স্কুল এত সুনামধন্য একটা স্কুল, একটু খোঁজ নিয়ে দেখবেন মাত্র 16 জন মাস্টারমশাই ওখানে এখন কাজ করছে। নিয়োগ নেই, নিয়োগ বন্ধ। 15 বছরে একটা এসএসসি, তাতেও দুর্নীতি। তাতেও পূর্ববর্তী বক্তা বললেন যে যোগ্য শিক্ষকদের চাকরিটা এখন একটা চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে, একমাত্র এই তৃণমূল কংগ্রেসের দুর্নীতি। আমরা বলছি তৃণমূল কংগ্রেস দুর্নীতিবাজ, কিন্তু তৃণমূল কংগ্রেসকে দুর্নীতি করতে সাহায্য সহযোগিতা করছে ওই বিজেপি। নির্বাচনের আগে শেষ রবিবারে জলপাইগুড়ি জেলা এবং জেলা সংলগ্ন বিভিন্ন স্থানে প্রচার চালালেন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী সুদীপ্ত মহন্ত। এর ফাঁকে তিনি জলপাইগুড়ি শিরিষতলা সহ আরও বিভিন্ন এলাকায় প্রচারে নামলেন। এদিন শিরিষতলায় প্রাক্তন জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত, নবেন্দু মৌলিক সহ অন্যান্য কংগ্রেস নেতাদের সাথে তিনি সভাতে এসে জাতীয় কংগ্রেসের গুরুত্ব কতটা রয়েছে আলোচনা করেন। বড় বড় পাইপগুলি ফেটে বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। লোকে সমালোচনা করে বলছে যে এই প্রকল্পটা আসলে কাটমানি প্রকল্প, এটা আমরুপ প্রকল্প নয়। সবচাইতে বড় কথা যেটা বলা হয়েছিল, জলপাইগুড়িটা পৌর নিগম হবে, কর্পোরেশন। তৃণমূল মিউনিসিপ্যালিটিতে আসার পরে একটা কলমের খোঁচা খরচ করেনি পৌর নিগম হতে। বার্ধক্য ভাতা পায় না লোকে, বিধবা ভাতা পায় না, ঘরবাড়ি প্রকল্প দিনের পর দিন পড়ে থাকে। আর পৌরসভায় শুধুমাত্র একটা ট্রেড লাইসেন্স করাতে যাবেন, একটা প্ল্যান পাস করাতে যাবেন, ভীষণভাবে দুর্নীতির খবর পাওয়া যায়। জলপাইগুড়ির একটা ঐতিহ্য আছে, এরকম চলতে পারে না। তাই আমরা পৌরসভার প্রসঙ্গটাও এই বিধানসভার ক্ষেত্রে এনেছি। প্রচারের শেষ রবিবারেও দলবদলের পালা অব্যাহত। আজ জলপাইগুড়ির সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাসের হাত ধরে 55 জন বিজেপি কর্মী দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আজ সদর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাসের হাত ধরে
জলপাইগুড়ি সদর বিধানসভার মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েত প্রধানপাড়া বুথের 13টি পরিবার থেকে প্রায় 55 জন বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। জলপাইগুড়ি সদর বিধানসভার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কৃষ্ণ দাসের হাত ধরে এই পালা বদল চলল। এর পাশাপাশি বিভিন্ন এলাকায় প্রচার করেন প্রার্থী কৃষ্ণ দাস। জলপাইগুড়ি বিধানসভার অন্তর্গত আমাদের মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের 13টা পরিবার বিজেপি এবং সিপিএম ছেড়ে আমাদের দলে যোগদান করলেন। যোগদানের ফলে এই মণ্ডলঘাট অঞ্চল আরও যেমন শক্তিশালী এবং বিধানসভাটা আমাদের জিতার জন্য অনেকটাই সহজ হয়ে গেল এবং লোক দেখতে পাচ্ছেন কি আর লোকের ভিড় উৎসাহ। আমরা এটাই চাই আমাদের মধ্যে ছায়াচারী এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক। আমরা সবাই একসঙ্গে মিলে কাজ করতে চাই, যার জন্য প্রত্যেকটা জায়গায় জয়েনিং করতে চাই। সবাইকে ধন্যবাদ জানাই, যারা জয়েন করলেন অনেক অনেক অভিনন্দন জানাই, স্বাগত জানাই। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নাকা তল্লাশির সময় বেশ কিছু টাকাসহ একটি গাড়ি ধরা পড়ল ফুলবাড়ি বাইপাস মোড়ে। কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশনের এসএসটি টিম এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশের উপস্থিতিতে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 1,71,000 টাকা নগদ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, নিয়মিত নাকা চেকিংয়ের সময় সন্দেহজনক একটি গাড়িকে আটক করে তল্লাশি চালানো হয়। সেই সময়ই গাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়, যা বান্ডিল আকারে রাখা ছিল। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী জওয়ান এবং পুলিশের উপস্থিতিতে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়। ভোটের আগে এই ধরনের নগদ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশি সূত্রে খবর, টাকার উৎস এবং এর সঙ্গে নির্বাচনী যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মাটিতে বসে জনসাধারণের কথা শুনলেন মাল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুক্রা মুন্ডা। বিধানসভা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। ইতিমধ্যে প্রচারের ময়দানে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। সেই তালিকায় পিছিয়ে নেই বিজেপিও। মাল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুক্রা মুন্ডা প্রচারে নেমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলতে এক ভিন্নধর্মী উদ্যোগ নিলেন। এদিন তিনি মাল ব্লকের ওদলাবাড়ি, চেল কলোনি, রায়পাড়া এবং দক্ষিণ ওদলাবাড়ি এলাকায় ব্যাপক জনসংযোগ করেন। এদিন প্রচারের সময় তিনি কোনো মঞ্চ বা চেয়ার টেবিল ব্যবহার না করে গ্রামের মানুষের সঙ্গে মাটিতে বসেই তাদের অভাব অভিযোগ শোনেন। তার এই সহজ সরল আচরণে স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। এলাকার বাসিন্দারা প্রার্থীর সামনে একাধিক সমস্যার কথা তুলে ধরেন। গ্রামবাসীদের অভিযোগ শোনার পর শুক্রা মুন্ডা বলেন, এর আগে মালবাজারের যে বিধায়ক ছিলেন তিনি এলাকার উন্নয়নের জন্য তেমন কোনো কাজ করেননি। সেই কারণেই আজও মানুষ এই মৌলিক সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছেন। আমি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নের জন্য কাজ করব এবং বিশেষ করে গরিব মানুষের পাশে থাকব। প্রচার কর্মসূচির অংশ হিসেবে এদিন তিনি একটি কৃষ্ণ মন্দিরে প্রণাম জানান এবং এলাকার প্রবীণ মানুষের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তাও বলেন। সব মিলিয়ে নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছে পৌঁছতে মানবিক ও সরাসরি যোগাযোগের বার্তাই দিতে চাইলেন বিজেপি প্রার্থী। ব্যাপারটা হচ্ছে, সবাই জানেন এই ইলেকশন চলে আসছে, আমাদের কার্যকর্তারা এখন রয়েছেন, সাপোর্টাররা রয়েছেন, তাদের সাথে দেখা করতে আসছি। কি অভাব অভিযোগ শুনলেন এখানে? অভিযোগ অনেক আছে, পানীয় জলের সমস্যা রয়েছে এবং দুর্নীতি কোনো সীমা নেই। রাস্তাঘাট আছে, ভালোভাবে হয় নাই, 6 মাসে হয় নাই, রাস্তাঘাট শেষ হয়ে যায়। কি প্রতিশ্রুতি দিলেন? প্রতিশ্রুতি আমরা দিই নেই, আমাদের যেটা ম্যানিফেস্টোতে আছে সেটাকে আমরা টো ফলো আপ করবো। যেমন আপনার লক্ষ্মী ভাণ্ডার যারা দিচ্ছেন, দেওয়া হচ্ছে স্টেট গভর্নমেন্ট থেকে, আমাদের সরকার হলে ওইটাকে আমরা 1500 থেকে নিয়ে 1500 দেওয়া হচ্ছে, আমরা ওইটাকে 3000 করে দিব। এবং স্টেট বাসে মহিলাদের জন্য একটা স্পেশাল গিফট আছে, সেটা হলো স্টেট বাসে মহিলাদের জন্য কোনো ভাড়া লাগবে না। এতদিন ধরে প্রচার করছেন, কিরকম রেসপন্স পাচ্ছেন? রেসপন্সটা খুবই ভালো আছে। আমাদের জিত আমি বুঝে গেছি, ভারতীয় জনতা পার্টি এবার মাল বিধানসভায় জয় হবে। আমরা সমস্যার কথা, আমাদেরকে জল নাই, তারপরে রাস্তাঘাট ভালো নাই, জল পাচ্ছি না, জলের কিছু আমাদের সমস্যা হচ্ছে খুব। আরো ঘর পাই, ঘরে আমাদের ঘর দিচ্ছে না, আমরা গরিব মানুষ, আমাদের ঘর দিচ্ছে না, লাইনেরও সমস্যা হচ্ছে, লাইন থাকে না। রাস্তাঘাট ঠিক আছে? রাস্তাঘাট ঠিক নাই। প্রার্থীকে বললেন সব কথা? হ্যাঁ, সব কথা বলেছি। কি বললো প্রার্থী? প্রার্থী ভালো বলছে, আসবে আপনার জনতা, আমাকে ভোট দিন বিশাল ভিড়ে, তাই আমি সবাইকে তোমাকে দেখবো। আমাদের এখানে সমস্যা জল, আমাদের মেন হলো আমাদের গরমের দিনে আমাদের জলের খুব সমস্যা। জল আমাদের সকালবেলায় 1-2 ঘন্টা দেয়, তারপরে আর সারাদিনে জল নাই।
কারণটা কি? জলটা কেন দিবে না? রাস্তা রাস্তার তো 1 বছর 1.5 বছর হলো এই রাস্তাটা নতুন বানাইলো, হ্যাঁ, রাস্তাটা ভাঙে টাঙে সব শেষ, রাস্তার যা বেহাল অবস্থা। আর এদিকে আমাদের রাত্রেবেলা বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, লাইন থাকে না, হ্যাঁ, হাতি ঠাকুর ঢুকে হাতি আসে, হ্যাঁ, তখন তো অন্ধকার রাত্রে আমরা কোথায় যাব, হ্যাঁ, তখন আমাদের এই যে হাতির তখন আমাদের প্রতিটা পোলে একটা করে আমাদেরকে বাল্বের দরকার। গ্রাম পঞ্চায়েত থেকে কিছু করে? গ্রাম পঞ্চায়েতের কোনো খোঁজ খবরই দেখে না, সারা বছরে মানে 5 বছরে একদিনও আমি ওদের টিকিটাও দেখে আমরা কেউ দেখলাম না, যে কোথায় পঞ্চায়েত আছে, কোথায় কি কে প্রধান কে পঞ্চায়েত আমরা কিছুই জানি না। এখানে একদিন আসলে না, গ্রামে ঘুরছিল না মিশালিস কোনো গ্রামে, যে একটু সরষার মতো একটু ফেলি তো দেখি বস্তিটা আমাদের একটু হচ্ছে কিনা। প্রার্থীকে বললেন সব কথা? আমরা তো সব কিছু বললাম। মাত্র 10 মিনিটের বৃষ্টিপাতেই জলমগ্ন হয়ে পড়ল বাড়ি, ঘরে জল, উঠোনে জল, এমনকি অসুস্থ রোগীকে নিয়ে জলমগ্ন বাড়িতে দিন কাটাতে হচ্ছে। অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি, আর তাই এবার চরম সিদ্ধান্ত নিল মালবাজার পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কর্মকার পরিবার। শনিবার সন্ধ্যার সামান্য বৃষ্টিতেই জল থই থই অবস্থা এই পরিবারের। নিকাশি নালা না থাকায় দীর্ঘদিনের এই সমস্যা এখন দেয়ালে পিঠ ঠেকেছে পরিবারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নো ড্রেন নো ভোট। সঠিক ড্রেনের ব্যবস্থা না হলে আসন্ন বিধানসভা নির্বাচনে তারা ভোট বয়কটের পথ বেছে নেবেন। বিষয়টি নিয়ে মাল পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন ছেত্রীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পরিবারের সমস্যার কথা তিনি জানেন, তবে বর্তমানে নির্বাচনী আচরণবিধি লাগু থাকায় কোনো কাজ করা সম্ভব নয়। তিনি আশ্বাস দিয়েছেন, নির্বাচন মিটলেই দ্রুত পদক্ষেপ নিয়ে এই নিকাশি সমস্যার স্থায়ী সমাধান করা হবে। আপনার নাম? তারামনি কর্মকার। কি হয়েছে আজকে? হয়েছে এই যে জল ড্রেন, একটু এই বেড়া নিয়ে একটু হয়েছে কেচালটা, এই বেড়ার জন্যই মানে ওদের যাই হোক আমাদের জায়গাতে যেভাবে ওরা করছে, এটাই বলা ছিল যে তোমরা যদি পরে ওয়ালটা করো তাহলে নিজের সীমানাতেই করো আমারটা। তারপরে এই যে সব ঘেরে ঘেরে আমার ড্রেনটাও বন্ধ করছে, এটা কিন্তু রাজন প্রধানেরই ড্রেন। তা আজকে যে ড্রেনটা বন্ধ করে তাহলে আমরা চলবো কি করে? মানে ড্রেন আটকানোর জন্য কি জলটা জমছে? হ্যাঁ, ড্রেন আটকানোর জন্যই জলটা জমছে। আজকে তো বৃষ্টিও সেরকম হয়নি, সামান্য বৃষ্টি হয়েছে, তাতেই জল। নিজে দেখো, সামান্য বৃষ্টিতে দেখো কত জল, আর যখন বেশি আসবে তখন তো আরো জল হবে। তারপর দেখো বাথরুমের জল তো ওই যে গর্ত করে রাখছি আমরা, ওইটা তো বাথরুমেই আছে ওইটাকে। আর যদি বেশি বৃষ্টি আসে তখন এই বাথরুমের জলটা যে উঠানে আসে তখন তো এগুলা হাইটে কি ছান করবো না কি করবো এখন? বেশি বৃষ্টি হলে কি জল ঘরেও ঢোকার সম্ভাবনা থাকে? ঘরেও ঢোকার সম্ভব আছে, এই পর্যন্ত জল আছে। এই নিয়ে এত কিছু দিলাম, পৌরসভায় কাগজ দিলাম, চেয়ারম্যানকে বলা হইলো, কেউ কিছু দায়িত্ব নিচ্ছে না, তাহলে আমরা বাঁচবো কি করে তুমি বলো? আপনার ওয়ার্ডের কাউন্সিলরকে কি জানিয়েছিলেন? হ্যাঁ। কে কাউন্সিলর এই মুহূর্তে? মিলন ছেত্রী। মিলন ছেত্রীকে বলা হয়েছে, মিলন ছেত্রী বলতেছে ওনাদের জায়গা উনি দিবে না। তা ঠিক আছে, আমাদের কি ভুল হচ্ছে, আমাদের দুইজনকে মুখোমুখি করতো, কি ব্যাপার? উনিও বলে উনার জায়গাতে উনি দিবে না, উনি আলাদাভাবে কথা বলে, আমার সঙ্গে আলাদাভাবে কথা বলে। তাহলে এই যে আমরা এই ড্রেনের জলটা কি করব বলো এখন? উঠানের জলটা ঠিক আছে, এটা এইটুকুন বৃষ্টিতে দেখো কত জল, তারপর কি করব আমরা? কি চাইছেন আপনারা এখন কি করবো? আমার ড্রেন না হলে আমি ভোট দিব না। আমাকে রাস্তা দিবেন, আমার দরকার, আমার ড্রেনের দরকার। এখন আমি মাঝখানে, আমি যদি কারো বাড়ির উপর দিয়ে যদি আমাকে ড্রেন না দেয় আমি ভোট দিব না। এবার পরিষ্কার একদম। মানে আপনাদের পরিবার থেকে ভোট বয়কটেরও একটা ডাক দিচ্ছেন, তাই তো? বাদ যাবে। কতজন ভোটার আছেন আপনারা? আমরা 10 জন আছি, দিব না। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES,
BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয় বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কেরিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। শিশুকে ধর্ষণ করে খুন, পস্কো কোর্টের ফাঁসির আদেশকে রদ করে অভিযুক্তকে বেকসুর খালাসের নির্দেশ হাইকোর্টের। ঘটনার সূত্রপাত 2023 সালে জলপাইগুড়ি জেলার একটি গ্রামে। বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় 11 বছরের এক নাবালিকা। দুদিন পর গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া নদীর পাড়ে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয় শিশুটির মৃতদেহ। শুরু হয় পুলিশের তদন্ত। শিশুটির এক প্রতিবেশীকে এই ঘটনায় অভিযুক্ত করে চার্জশিট পেশ করে জেলা পুলিশ। জলপাইগুড়ি জেলার অতিরিক্ত দায়রা আদালতের দ্বিতীয় কোর্টের বিচারক অভিযুক্তকে পুলিশের পেশ করা তথ্য প্রমাণ ও সওয়াল জবাব শুনে ফাঁসির সাজা ঘোষণা করেন। এদিকে সম্প্রতি এই ঘটনাটি নতুন মোড় নেয় হাইকোর্টের একটি রায়ের কারণে। এই প্রসঙ্গে বলতে গিয়ে ডিস্ট্রিক্ট লিগ্যাল সেল তথা কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী অনিরুদ্ধ বিশ্বাস জানান, ফাঁসির আদেশপ্রাপ্ত অভিযুক্তদের বিষয়টি সর্বশেষ সিদ্ধান্ত নিতে হাইকোর্টের কনফার্মেশনের প্রয়োজন হয়। এবার যখন হাইকোর্ট বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে তখন দেখা যায় ফাঁসির আদেশ তো দূরের কথা, অভিযুক্তকে গ্রেপ্তার করা এবং চার্জশিট দাখিল করার মতো প্রমাণ তথ্য পুলিশ আদালতে পেশ করতে ব্যর্থ হয়েছে। এরপরেই মাননীয় জাস্টিস রাজসী ভরদ্বাজ এবং ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ নতুন রায় দান করে অভিযুক্ত ব্যক্তিকে বেকসুর খালাসের নির্দেশ দেন। 2023 সালে একটি মামলা হয়েছিল এক ব্যক্তির বিরুদ্ধে। সেই মামলাটার ফ্যাক্টটা হচ্ছে, একটা 11 বছরের মেয়ে খেলতে খেলতে তার বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়ে যায় এবং তাকে রাত অবধি খোঁজাখুঁজি করার পরে সংশ্লিষ্ট থানায় তার বাড়ির লোকেরা অভিযোগ জানায় বাচ্চাটা মিসিং। তারও দুদিন পরে এই গ্রামেরই একটি নদীর থেকে একটা বস্তাবন্দি অবস্থায় বাচ্চাটির মৃতদেহ পাওয়া যায়। আমি গ্রাম বা লোকেশন বলছি না, কারণ পক্সো আইনে কোনো ভিকটিমের আইডেন্টিটি ডিসক্লোজারের ক্ষেত্রে একটা বিধিনিষেধ আছে এবং সেটা অপরাধ। তাই আমি কোনো ডিটেলস শেয়ার করব না, আমি শুধু ফ্যাক্টসটাই শেয়ার করছি। এই বডিটা পাওয়া যাওয়ার পরে একটা কেস শুরু হয় এবং পোস্টমর্টম হয়, সাবসিকুয়েন্টলি ইনভেস্টিগেশন স্টার্ট হয় এবং ওই গ্রামেরই এবং ওই পাড়ারই এক ব্যক্তি তিনি এই মামলায় অভিযুক্ত হন। তাকে পুলিশ অ্যারেস্ট করে এবং তার বিরুদ্ধে মেটেরিয়ালস কিছু কালেকশন হয়। অ্যাপারেন্টলি মনে হয় সে সময় যে সে হয়তো অপরাধী এটা মনে করে পুলিশ তার এগেইনস্টে চার্জশিট দেয় এবং ট্রায়াল কোর্টে, অর্থাৎ যেখানে সাক্ষী সাবুত হয়েছে, যে বিচার প্রথম কোর্ট যেটা আর কি আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেকেন্ড কোর্ট জলপাইগুড়ি পক্সো কোর্ট, সেখানে তাকে দোষী সাব্যস্ত করা হয় পক্সো আইনে এবং 302-তে শিশু ধর্ষণ এবং খুন। তারপরে তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়। কিন্তু ডেথ সেন্টেন্সের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, যে কোনো ট্রায়াল কোর্ট যখন ডেথ সেন্টেন্স দেন, সেই ডেথ সেন্টেন্সটা হচ্ছে সাবজেক্ট টু কনফার্মেশন বাই দি হাইকোর্ট। এবার যখন কনফার্মেশন প্রসিডিংটা শুরু হয় হাইকোর্টে, সেটাকে বলা হয় ডেথ রেফারেন্স। এটার ক্ষেত্রে ছিল ডেথ রেফারেন্স DR4 of 2025। এই ডেথ রেফারেন্সে হাইকোর্ট বলবেন বিচার করে যে তুমি একে ডেথ দিতে পারো কিনা, ফাইনালি ডেথ হবে না এর লাইফ ইমপ্রিজনমেন্ট হবে না এই খালাস হয়ে চলে যাবে, এটা হাইকোর্টের জুরিসডিকশনের মধ্যে পড়ে। সেটেলড লিগাল প্রিন্সিপালের লাইটে এই জিনিসগুলো যখন অ্যাপ্রিসিয়েট করা হয়, রিঅ্যাপ্রিসিয়েশন হয় এভিডেন্সে, তখন দেখা যায় এই ব্যক্তি যিনি ডেথ রো কনভিক্ট হয়ে আছেন, তার এগেনস্টে ডেথ দেওয়া তো দূরস্থান, তার এগেনস্টে চার্জটাই প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি আইনের নিরিখে। সেই জন্য এবং চেইন অফ মূল কেসটা ছিল সার্কামস্টান্সিয়াল এভিডেন্সের উপরে ভিত্তি করে এবং চেইন অফ সার্কামস্টান্সেসগুলো লুজ এবং ব্রোকেন চেইন অফ সার্কামস্টান্সেসের উপর ভিত্তি করে কাউকে সাজা দিতে হলে সেই চেইনগুলো একদম মানে কনস্ট্যান্ট হতে হবে এবং সেগুলো লুজ হলে চলবে না বা সেগুলোর মধ্যে কোনো ফাঁক ফোকর থাকলে চলবে না।
সেই ধরনের কোনো চেন অফ সার্কামস্ট্যান্সেস প্রসিকিউশন দেখাতে পারেননি সেই সময় হাইকোর্টে, এবং নেই। তার ভিত্তিতে আইনের নিরিখে বিচার করে এই ব্যক্তিকে আদালত খালাস করেছেন, হাইকোর্ট খালাস দিয়েছেন, অর্থাৎ সমস্ত চার্জেসের থেকে তাকে অ্যাকুইটাল করেছেন এবং নেসেসারি ডিরেকশন পাস করেছেন যাতে সে জেল থেকে বেরিয়ে যেতে পারে। এই হয়েছে, এটা গতকালকে হয়েছে, 17th দ্য ডেট অফ দ্য জাজমেন্ট। উনি কি মুক্তি পেয়েছে? আমি এখনো, আমার তো হয়েছে, এবার এই মামলাটাতে আমি অ্যাপিয়ার করেছিলাম থ্রু স্টেট লিগাল সার্ভিস অথরিটি। এবার বাকিটা স্টেট লিগাল সার্ভিস অথরিটির এখানে অফিস আছে, রেজিস্ট্রার এখানে চার্জ আছেন, উনি দেখবেন, ওনার অফিস থেকে দেখবে। আমি অফিসকে জানিয়েছি, ওভার ফোন আমি জানিয়েছি গতকালকে যে এরকম একটা হয়েছে। তারপরে ওনারা কমিউনিকেশন করবেন জেলকে, ওনারা করবেন। তারপরে এখানে আমার খুব একটা ভূমিকা এই মুহূর্তে নেই। তো এটা এই সাফল্য তো কি বলবেন? এটা তো আমার সাফল্য না। দেখুন, একজন মানুষ, আমাদের ক্রিমিনাল লয়ের ভিত্তিটা হচ্ছে একজন আসামিও যদি মানে একজন ক্রিমিনাল, 10 জন ক্রিমিনাল মুক্ত হয়ে যাচ্ছে আইনের ফাঁক দিয়ে, কিন্তু প্রিন্সিপালটা হচ্ছে যে একটা ইনোসেন্ট মানুষ জানি বিনা দোষে সাজা না পায়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়ির 13 নম্বর ওয়ার্ডে জোর কদমে প্রচার চালালো তৃণমূল কংগ্রেস। দলের প্রার্থী গৌতম দেবের সমর্থনে এলাকায় অনুষ্ঠিত হয় পদযাত্রা ও জনসংযোগ কর্মসূচি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যা ও চাহিদার কথা শোনেন দলীয় নেতৃত্ব। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা এবং এলাকায় আরও পরিকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরা হয় প্রচারে। দলীয় সূত্রে জানা যায়, বাড়ি বাড়ি গিয়ে প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথাও তুলে ধরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রচারে। অন্যদিকে বিরোধীদেরও পাল্টা প্রচার অব্যাহত রয়েছে, ফলে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশই বাড়ছে। ভোট যত এগিয়ে আসছে ততই জমে উঠছে প্রচারের লড়াই। মর্নিং ওয়াক করছি, চায়ের দোকানে আড্ডা মেরেছি, এখন হাঁটছি। এরপরে হুটখোলা জিপে ঘুরবো, সকাল থেকে রাত্রে অবধি করব। 3-4 দিন ধরে বাড়িতেও যাচ্ছি না, গাড়িতেই ড্রেস আছে, কোনো জায়গায় বন্ধুর বাড়িতে বা কারোর কাছে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি, গাড়ির মধ্যে জুতো স্লিকার চেঞ্জ করছি। দেখতেই পাচ্ছেন সোয়েটিং হচ্ছে, টিস্যু নেব, মারাত্মক এনজয় করছে। এটা কোনো মানে বলে বোঝাতে পারবো না। এই যে বলছে এত কেন দৌড়াতে পারছি, সেটা হচ্ছে মানুষ এত ভালো করছে, কাছে ডেকে নিচ্ছে, আদর করছে, কাছে চলে আসছে, হাত মেলাচ্ছে। এই ইউএসপিটাই মানে এগিয়ে দিচ্ছে, এই স্পিডটাই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই যে এই পাড়াতে শুনে নিন আপনারা, এই পাড়াতে হরিজন বস্তিতে তারা নিজেরা নিজের নাম দিয়ে তারা পোস্টার মেরেছে। কোনো দিন হয়নি স্বাধীনতার পর, শুনে রাখুন। আমি জানতামও না, আমি কিছু জানিও না, আমি আপ্লুত। এই হরিজন ভাইরা তারা নিজেরা করেছে। হ্যাঁ, তাই এইভাবেই তো বিভিন্ন জায়গাতে প্রচারপত্র নিজেরা করে যাচ্ছে। সোর্স আবার কি, মানুষ দিচ্ছে। রবিবার বামনডাঙ্গা এলাকায় প্রচার সারলেন নাগরাকাটা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্জয় কুজুর। গত বছর নাগরাকাটার বামনডাঙ্গায় ভয়াবহ বন্যার সময়ে এলাকার মানুষের পাশে সবসময় দেখা গিয়েছিল নাগরাকাটার বাসিন্দা সঞ্জয় কুজুরকে। এবার তিনি নাগরাকাটা বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী। রবিবার তাই সেই বামনডাঙ্গায় প্রচার করলেন তিনি। দুর্গত এলাকায় গিয়ে এলাকার মানুষের কাছে ভোট প্রার্থনা করেন সঞ্জয়। এলাকায় একটি র্যালিও করে তৃণমূল কংগ্রেস। সঞ্জয় কুজুরের দাবি, বন্যার সময় আমি এই সব মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, আর এবার ভোটের সময় এই মানুষেরাই আমার পাশে দাঁড়িয়ে আমাকে জয়যুক্ত করবে। আজ সারাদিন চলবে এখানে ভোট প্রচার। ভোট দে रही हमें 2 पंचायत है यहाँ, पूछे चाहे कर्म के सवाल। ভোট প্রচারে নাগরাকাটায় বিজেপি প্রার্থী পুনা ভেংরা। রবিবার সকাল সকাল ভোট প্রচারে নাগরাকাটা বিধানসভার বিজেপি প্রার্থী পুনা ভেংরা। ছুটির দিন নাগরাকাটা ব্লকের বিভিন্ন এলাকায়
ভোট প্রচারে বেরিয়ে পড়েন কর্মী সমর্থকদের নিয়ে। পুনা ভেংড়া বলেন, জয়ের ব্যাপারে 100% নিশ্চিত তিনি, শুধু এখন সময়ের অপেক্ষায় আছি। গতবারের তুলনায় দ্বিগুণ ভোটে জয়ী হব আমি, পাশাপাশি এবার রাজ্যেও ক্ষমতায় আসবে বিজেপি বলে জানান তিনি। प्रचार चल रहा है और जुलूस यहाँ पे रैली हो रहा है, क्या बोलेंगे? ये हमारा चुनावी प्रचार हिंदुस्तान में चल रहा है। आपने देखा होगा भारी मात्रा में लोग हम प्रस्तुत हैं और सभी उत्साहित हैं जिधर बीजेपी को पश्चिम बंगाल में लाने के लिए। खासतौर से नुकसान लोग चाहते हैं परिवर्तन, इधर किसी भी तरह बीजेपी को हटा के मोदी जी को लाना चाहते हैं। आप सामने नज़ारा देख रहे हैं, पूरा नुकसान बीजेपी को वोट देने के लिए उत्साहित है। किस प्रकार से आपको चुनाव प्रचार के दौरान आपको समर्थन मिल रहा है? देखिए, मैं एक बात कहना चाहूँगा, आज का जो टीएमसी का जो प्रार्थी है डुप्लीकेट एसटी है, डुप्लीकेट एसटी बनाया है, जिसको ममता बनर्जी मुख्यमंत्री ने पहले ही एक आदिवासी का हक छीनकर एक जनरल को एसटी बनाकर उसको यहाँ खड़ा किया। उसका जवाब नुकसान एवं समस्त नगराकाटावासी देंगे। आज क्या प्रचार किया आपने? आज मेरा प्रचार नगराकाटा इलाका में था, सिटी इलाका में। उसके बाद भी मैं कपल घोड़ा में मेला मीटिंग किया। उसके बाद मेरी रही है, तो फिर मैं जाऊँगा जुरंता नगर से। রাতের অন্ধকারে 3000 টাকার ফর্ম বিলি, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। রাজগঞ্জের ফাটাপুকুরে এই বিষয়ে চাঞ্চল্য ছড়ালো। শনিবার রাতে রাজগঞ্জের ফাটাপুকুরে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্থানীয় মহিলাদের ডেকে এনে বিজেপি কর্মীরা 3000 টাকার ফর্ম বিলি করছিলেন এবং সেই সঙ্গে তাঁদের নাম, মোবাইল নম্বর, এমনকি আধার কার্ডের তথ্য সংগ্রহ করা হচ্ছিল। এটি নির্বাচনী বিধি ভঙ্গের স্পষ্ট উদাহরণ। মহিলাদের ভুল বুঝিয়ে ভোট কাটার চেষ্টা চলছে। ইলেকশন কমিশনের দায়িত্বে থাকা কর্মী জানান, রাতের ঘটনায় এভাবে কোনো ফর্ম বিলি করা যাবে না বলেই জানিয়ে দিয়েছেন নির্বাচনী আধিকারিক। এই যে দেখুন, মোবাইল নাম্বার থেকে শুরু করে আপনারা দেখছেন, এই মোবাইল নাম্বার থেকে শুরু করে সবকিছু কিন্তু নিচ্ছে এবং এরকম করে ভিতরে ভিতরে বিজেপি নামক যারা দালাল রয়েছে তারা কিন্তু ভিতরে ভিতরে এরকম করে আধার কার্ড নিয়ে সাধারণ মানুষকে ভাওতা বুঝাচ্ছে যে তারা 3000 করে সহায়তা দিবে। এটা কোনো ইলেকশন কমিশনকে না জানিয়ে এবং সরকারকে না জানিয়ে, কোনো প্রশাসন নাগরিকদের না জানিয়ে কিন্তু এরকম করে তারা নিচ্ছে। আপনি হয়তো দেখবেন, এটা দিন দাদা, একটু দিন, এটা একটু দিন। আপনারা কেউ হাল্লা চিল্লা করবেন না। এমসিজি পার্টি আসতেছে, জানিবে ওরা ডিসিশন নেবে, ঠিক আছে? এই যে দেখুন, এমসিজি পার্টি আসতেছে, তারা দেখেন, আপনি দাঁড়ান, এমসিজি পার্টি আসতেছে, ওরা যেটা। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ির কেন্দ্রস্থলে অবস্থিত খেলাঘর মন্টেসরি ও প্রাইমারি স্কুল 2026-2027 শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দোলনাঘর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়ে শিশুদের অতি যত্ন সহকারে পঠন পাঠন করানো হয়। জলপাইগুড়ির অন্যতম প্রাক প্রাথমিক বিদ্যালয়, যেখানে শিশুদের সার্বিক শারীরিক ও মানসিক বিকাশের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাইকোন্ডো, নাচ, গান, আঁকা, আবৃত্তি এবং শরীরচর্চা। এছাড়াও রয়েছে আধুনিক সুবিধাসমূহ, যেমন কম্পিউটার ক্লাস, স্মার্ট ক্লাস, ক্রেশের সুবিধা এবং পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি। আপনার আদরের সন্তানের প্রাথমিক শিক্ষার জন্য সেরা পরিবেশ নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন খেলাঘর মন্টেসরি স্কুল, উকিলপাড়া ডমিনোস পিৎজার পাশে, জলপাইগুড়ি। জলপাইগুড়িতে উন্নত চিকিৎসার নির্ভরযোগ্য ঠিকানা যত্ন স্পেশালিটি হাউস। এখানে একই ছাদের তলায় অভিজ্ঞ একাধিক চিকিৎসকের পরিষেবা সহজেই পাওয়া যায়। সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ওষুধ সরবরাহ এবং ডায়াগনস্টিক সেন্টারের আধুনিক সুবিধে সবই রয়েছে একসঙ্গে। রোগীদের দ্রুত ও সঠিক চিকিৎসা দেওয়াই তাদের মূল লক্ষ্য। ঠিকানা উকিলপাড়া প্রসূতি নার্সিংহোমের বিপরীতে। যত্ন মানে চিকিৎসার সেরা ঠিকানা। ধূপগুড়ি মহকুমায় ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। মেয়ের বিয়ের ঠিক দুদিন আগেই ইলেকট্রিক শকে প্রাণ হারালেন পিতা। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীঘাট সংলগ্ন বাসেরডাঙ্গা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। মৃত ব্যক্তির নাম প্রদীপ রায়। পরিবার সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার তার মেয়ের বিয়ে। সেই উপলক্ষে বাড়িতে ইতিমধ্যেই প্যান্ডেল তৈরি, নিমন্ত্রণ সহ সমস্ত প্রস্তুতি সম্পন্ন। রবিবার সকালে পরিবারের সদস্যরা বড় কালী মায়ের মন্দিরে পুজো দিতে যান।
সেই সময় বাড়িতে মোটর মেরামতের কাজ করতে গিয়ে দুর্ভাগ্যবশত বিদ্যুৎপৃষ্ট হন প্রদীপবাবু। অভিযোগ, ঘটনাটি ঘটার পর কিছুক্ষণ কেউ বিষয়টি লক্ষ্য করেননি, ফলে তিনি দীর্ঘ সময় ধরে সেখানেই পড়েছিলেন। পরে পরিবারের সদস্যদের নজরে আসতেই চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। দ্রুত তাঁকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার। আনন্দের আবহ মুহূর্তে পরিণত হয়েছে গভীর বেদনায়। মেয়ের বিয়ের প্রাক্কালে এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় স্তব্ধ গোটা এলাকা। পরিবারের সামনে এখন অনিশ্চয়তার প্রশ্ন, নির্ধারিত বিয়ের অনুষ্ঠান কিভাবে সম্পন্ন হবে তা নিয়েই দিশেহারা সকলেই। কি নাম আপনার? আমার নাম বিকাশ রায়। আচ্ছা, কি হয়েছিল এখানে? এখানে সামনে হচ্ছে মঙ্গলবারে তার মেয়ের বিয়ে, প্রদীপ রায় তার মেয়ের বিয়ে। তার মেয়ের সঙ্গে অবশ্য আমার এই হচ্ছে ভাইস্তার বিয়ে ঠিক হয়েছে। তো প্যান্ডেলের সবে ঠিক, সেই প্যান্ডেলে জল নেওয়ার জন্য একটা মোটরের পাইপ লাগাতে গিয়ে হচ্ছে বিদ্যুৎ শক খায় আর কি। কখন এই ঘটনা ঘটে? তাও 3টা সাড়ে 3টা। কেউ কি ছিল না সেই সময় বাড়িতে? সেই সময় কেউ বাড়িতে ছিল না, সবাই হচ্ছে ওই বড় কালী মন্দিরে পূজা দিতে গিয়েছিল। আচ্ছা, এই কি নাম যে ব্যক্তি মারা গেছে? প্রদীপ রায়। মানে মারা গেছেন তো? হ্যাঁ, যা শুনলাম মারা গেছে। আচ্ছা, ওনার মেয়ের নাম? তার মেয়ের নাম হচ্ছে, নামটা ঠিক মনে নাই। হ্যাঁ, প্রিয়াঙ্কা রায়। আচ্ছা, কোথায় বিয়ে ঠিকঠাক? বিয়ে হচ্ছে চচ্চড়াবাড়িতে, চচ্চড়াবাড়ি বাজারের পাশে। এই যে বিয়ের 2 দিন আগে এরকম একটা ঘটনা, কি বলবেন, কতটা শোকাহত আপনারা? খুবই মর্মান্তিক ঘটনা। এরকম ঘটনা মানে না ঘটাই হচ্ছে খুব ছিল। হ্যাঁ, খুবই মানে খুব মর্মান্তিকে বলবো, খুব খারাপ লাগছে। মৃত ব্যক্তির বয়স কত? মানে বয়স 42-43 বছর। মেয়ে কি প্রথম মেয়ে? প্রথম মেয়ে, তার আর মেয়ে আছে। আচ্ছা, কি করেন সে ব্যক্তি? মানুষের বাড়িতে কাজকর্ম করেই চলে, মানে দিনমজুরি শ্রমিক। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.0 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 39.4 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। আগামী 23 এপ্রিল বিধানসভা নির্বাচন। আজ নির্বাচনের আগের শেষ রবিবার। সারাদিন ধরে সমস্ত রাজনৈতিক দলগুলো জোরদার প্রচার চালালো। চলল প্রার্থীদের জনসংযোগ কর্মসূচিও। 11 বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনে অভিযুক্ত পক্সো কোর্টে ফাঁসির সাজা পেলেও হাইকোর্টের রায়ে বেকসুর খালাসের নির্দেশ পেল। হাইকোর্ট ফাঁসির সাজা কনফার্মেশনের ক্ষেত্রে পুলিশের কাছ থেকে যথাযথ চার্জশিট ও প্রমাণ পায়নি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার। Preview.